পরিবেশ রসায়ন অধ্যায়টা আজকে আমরা শুরু করব। তো এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অধ্যায়টা আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা। ঠিক আছে, অথচ আমাদের এখানে অধ্যায় আছে তো 5টা। এর মধ্যে জৈব যৌগ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাপ্টার। এর বাইরে পরিবেশ রসায়ন আছে, পরিমাণগত রসায়ন আছে, তড়িৎ রসায়ন আছে, সর্বশেষ অর্থনৈতিক রসায়ন আছে। অর্থনৈতিক রসায়ন বাদ দিলে বাকি যে 4টা চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারই বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ কনসেপচুয়াল। জৈব যৌগটা অনেক সময় নিয়ে শেষ করতে হয়। আগে আমরা ছোট ছোট অধ্যায়গুলা মানে একটু শেষ করে দিকে যাই, তারপর কয়েক মাস পরে জৈব যৌগতে হাত দিব। শুরুর দিকে অনেকগুলা পড়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ না তেমন একটা সিকিউর জন্য। এমসিকিউতে ইনভেরিয়েবলি আসে, বিভিন্ন অ্যাডমিশনেও আসে। এগুলো তোমরা মুখস্থ করবা। হ্যাঁ, এখানে দাগানো লাইন আছে, দাগানো লাইন পড়তে পারো এবং পুরো ইয়েগুলো একবার রিডিং দিলে ভালো হয় সবচেয়ে। হ্যাঁ, যে কোনো লাইন থেকে তো প্রশ্ন আসতে পারে। বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান, স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ অ্যাটমস্ফিয়ার। বায়ুমণ্ডলে কী কী থাকে না থাকে। এই যে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো থাকে এগুলোর শতকরা হারগুলো একটু পড়িও। কোনটাতে নাইট্রোজেন আসে 78%, অক্সিজেন আসে 20.94%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.033%। এগুলো পড়বা। আর বায়ুমণ্ডলে 70% এই গ্যাসীয় থাকে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পরিসরে, মানে ট্রপোস্ফিয়ারে। মানে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে ম্যাক্সিমাম গ্যাস থাকে, 75%ই থাকবে তোমার 11 কিলোমিটারের মধ্যে। এটা যদি বায়ুমণ্ডল হয়। পৃথিবী হয়, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ থেকে তো মহাকাশ অনেক যাইতেই থাকবে, এভাবে কোনো পরিসর নাই। কিন্তু নেক্সট 11 কিলোমিটারের মধ্যে মোটামুটি তুমি 75% গ্যাসগুলো পেয়ে যাবা। এর উপরে যত যাবা তত আস্তে আস্তে গ্যাসের পরিমাণটা কমতে থাকবে। আর 99% পাবা 30 কিলোমিটারের মধ্যে। 30 কিলোমিটারের মধ্যে মোটামুটি 99% হয়ে যাবে। আর উপরের দিকে আর কোনো গ্যাস নাই বললেই চলবে, মানে শূন্যস্থান বলতে পারো আর কি। হ্যাঁ, তো বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো একটু রিডিং দিও। প্রতি বর্গ মিটারে প্রতি বায়ুমণ্ডলের চাপ কত, প্রতি বর্গ ইঞ্চিতে এত পাউন্ড বা বর্গ সেন্টিমিটারে এত কেজি। ঠিক আছে। আর বায়ুমণ্ডলের গুরুত্ব, কেন বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ। আমাদের এই যে পৃথিবীতে সমগ্র জীব জগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল তাপমাত্রা বজায় থাকছে এই বায়ুমণ্ডলের জন্য। তো পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। হ্যাঁ, এটা পরীক্ষা আসে। পৃথিবীর গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। আর যদি আমাদের এই বায়ুমণ্ডলটা না থাকতো তাহলে কি হতো? বায়ুমণ্ডল যদি না থাকতো আমাদের এই পৃথিবী পৃষ্ঠের তাপ কত হতো, -30 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস হতো। আলটিমেটলি আমাদের এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য উপযোগী পরিবেশটা থাকতো না যদি বায়ুমণ্ডল না থাকতো আর কি। হ্যাঁ, এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এই যে এটা যদি তুমি পৃথিবী ধরো, এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ থেকে যে এত কিলোমিটারের মধ্যে ট্রপোস্ফিয়ার, এরপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এরপরে হচ্ছে মেসোস্ফিয়ার, এরপরে হচ্ছে থার্মোস্ফিয়ার এবং এরপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। ওকে, তো ট্রপোস্ফিয়ার নিয়ে কিছু কথাবার্তা বলা আছে এখানে। ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কতটুকু, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার বলবা, 15 কিলোমিটার পর্যন্ত। এখানে বায়ুমণ্ডলের চাপ আস্তে আস্তে কমতে থাকে। আমরা জানি সমুদ্র সমতলে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 760 মার্কারি। যত বেশি উপরে যাবা বায়ুমণ্ডলের চাপ তত বেশি কমতে থাকবে। প্রতি কিলোমিটারে 7 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস হারে হ্রাস পায় টেম্পারেচারটা, এবং 12 কিলোমিটার উচ্চতায় গিয়ে তাপমাত্রা -15 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস হয়ে যায়। ঠিক আছে, 12 কিলোমিটার উচ্চতায় গিয়ে তাপমাত্রা কত হয়, -55 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। মনে রাখতে হবে এই লাইনগুলো, যে ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক বিপর্যয়গুলো ঘটে। আমরা যে ঝড় বৃষ্টি দেখি এই সবগুলাই ট্রপোস্ফিয়ারের মধ্যে সীমাবদ্ধ। এগুলো একদম অনেক উপর থেকে আসে তা না, এই যে একদম ট্রপোস্ফিয়ারের মধ্যেই এই ঝড় বৃষ্টি এগুলো হয়। তার মানে এখানে কি বিমান চলতে পারবে? আমাদের ট্রপোস্ফিয়ারে কিন্তু বিমান চলাচল নিষিদ্ধ। হ্যাঁ, এখানে বিমান চলতে পারবে না, কারণ এখানে ঝড় ঝঞ্ঝা এগুলো হয়। সো বিমান চলবে তার উপর দিয়ে। ঠিক আছে, সো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমাদের মূলত বিমান চলে। এই এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে অনেক সময় শান্তমণ্ডলও বলা হয়, কারণ এর মধ্যে তোমার কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, বিমান চললেও এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারে। তো ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এই জন্য। ট্রপোস্ফিয়ারের অপর নাম কি, ক্ষুব্ধমণ্ডল, কারণ এখানে ঝড়ঝঞ্ঝা হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি, শান্তমণ্ডল, কারণ এখানে শান্তশিষ্ট থাকে এই অঞ্চলটা। স্ট্র্যাটোস্ফিয়ার আবহাওয়া শুষ্ক এবং শান্ত থাকে, এই অঞ্চলে জেট বিমান চলাচল করে থাকে। এটা পরীক্ষা আসে, কোন স্তরে বিমান চলাচল করে জেট বিমান, স্ট্র্যাটোস্ফিয়ারে। বিমান কত কিলোমিটার উচ্চতা দিয়ে চলে? অ্যাভারেজ 12.2 থেকে 12.8 কিলোমিটার উপর দিয়ে চলতে থাকে বিমান সচরাচর। স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে কিছু কথাবার্তা আছে, এগুলো পড়বা। আর বিশেষত কি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা কি পাবো, ওজোন গ্যাস পাবো। এটা ইনফিনিটি স্টার লাইন দেখছো, অনেকবার আসছে কিন্তু।
তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমাদের মূল কি এখানে কি থাকে, ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাসের কাজ কি, আমাদের ইউভি রে থেকে রক্ষা করা, সূর্যের যে ক্ষতিকারক রশ্মি আছে আলট্রাভায়োলেট রে, আলট্রাভায়োলেট রে থেকে পৃথিবীপৃষ্ঠ থেকে রক্ষা করে। ফলে পৃথিবীপৃষ্ঠের মধ্যে আলট্রাভায়োলেট রেটা আসতে পারে না এবং আমাদের এই যে বেঁচে থাকাটা সহজ হয়। ঠিক আছে। মেসোস্ফিয়ার বিস্তৃতি 50 থেকে 85 পর্যন্ত মেসোস্ফিয়ার বলা হয় এবং এটার একদম শীতলতম পর্যায়ে পৌঁছায় এই যে তোমার 83 কিলোমিটার উচ্চতায় গিয়ে -93, মানে এর চাইতে ঠান্ডা আর হয় না, এত ঠান্ডা হয়ে যায়। -93 সেন্টিগ্রেড হচ্ছে শীতলতম অবস্থা একদম। তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, এটা 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। থার্মোস্ফিয়ারের এখানে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে থাকবে আয়নোস্ফিয়ার, এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। সো একটা চার্টের মধ্যে বুঝতে চাইলে এই চার্টটা মনে রাখতে পারো। ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কতটুকু, 15 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 15 থেকে 50, মেসো হচ্ছে 50 থেকে 85, থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500। তাপমাত্রাটা মনে রাখবা, চাপ এটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে সবগুলো কমতে থাকে। আর তাপমাত্রা বিষয়টা একটু ইন্টারেস্টিং, যে প্রথমে দেখো তাপমাত্রাটা ক্রমশ হ্রাস পায়। প্রথমত তাপমাত্রাটা ক্রমশ হ্রাস পাইছে, তোমার -12 কিলোমিটার উচ্চতা -55-তে পৌঁছেছে। বাট স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে দেখো তাপমাত্রাটা আবার বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। কেন? কারণ এখানে ওজোন গ্যাস থাকে, ওজোন গ্যাসটা আমাদের ইউভিডিকে ধরে রাখছে, ফলে এখানে আমাদের টেম্পারেচারটা বেড়ে গেছে। সো এখানে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো টেম্পারেচারটা আবার হঠাৎ করে বৃদ্ধি পাইছে। আমাদের 50 কিলোমিটার উচ্চতায় 2 ডিগ্রি সেলসিয়াস, আগে ছিল -55, ঠিক আছে, বাড়তে বাড়তে 2 ডিগ্রিতে পৌঁছাইছে। আবারও সে ক্রমশ হ্রাস পাইতে থাকে, এই যে ক্রমশ হ্রাস পায় -93 পৌঁছায় 83 কিলোমিটারে গিয়ে। এটা হচ্ছে একদম শীতলতম অবস্থা, এর সাথে ঠান্ডা আর হয় না। এরপরে আবারও বাড়তে থাকে। থার্মোস্ফিয়ারে গিয়ে, থার্মো মানে কি টেম্পারেচার, সো থার্মোস্ফিয়ারে গিয়ে মনে রাখবে টেম্পারেচার আরও বাড়বে এবং এমনভাবে বাড়বে যে কোনো ইয়ে নাই এখানে, 487 থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে। কী কী উপাদান থাকে এগুলো একটু মনে রাখতে পারো। হোমোস্ফিয়ারের উপাদান কী কী, হেটেরোস্ফিয়ারের উপাদান কী কী। এই যে এখানে ট্রপো, স্ট্র্যাটো, মেসো, এই তিনটাকে বলা হয় একসাথে হোমোস্ফিয়ার। হ্যাঁ, আর একদম নিচে যেটা থার্মোস্ফিয়ার, এটাকে বলা হয় হেটারোস্ফিয়ার। ওকে, এগুলো জাস্ট একবার রিডিং দিবা, সিকিউতে কখনোই আসে না, এমসিকিউতে যদি আসে তাহলে মনে রাখার জন্য আর কি। এই যে ইউভিরে আমরা পড়তেছি ওজোন স্তরের ভূমিকাটা আমরা পড়লাম। ওজোন স্তর আমাদের ইউভিরেকে তোমার ধরে রাখে, এই যে ওজোন স্তর ইউভিকে ধরে রাখে এবং আমাদের ইউভিরে থেকে রক্ষা করে পৃথিবীর বায়ুমণ্ডলকে। সো ইনভেরিয়েবলি সামহাও যদি পৃথিবীর বায়ুমণ্ডলে আমাদের এটা চলে আসে, তোমার ইউভি রেটা চলে আসে, তখন কী ঘটনা ঘটবে? বিভিন্ন ঘটনা ঘটতে পারে। প্রথমত রাসায়নিক বন্ধন ভেঙে দিতে পারে, এগুলো মনে রাখতে হবে, এগুলো আসে পরীক্ষায়। রাসায়নিক বন্ধনকে ভেঙে দিতে পারে, বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট করতে পারে, বায়োলজিক্যাল যে ইকোসিস্টেম এটা বিনষ্ট হইতে পারে, চোখে ক্যাটারাক্ট তৈরি করতে পারে লাইক ক্যান্সার, তারপর চামড়ার মধ্যেও ক্যান্সার তৈরি করতে পারে। এই গ্রিন হাউস ইফেক্ট আছে এটার। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, এই যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের বিভিন্ন নিয়ামক এগুলো পড়বে, তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব, জলবায়ু অবস্থার পরিবর্তন, এগুলো রিডিং দেবে একবার। সমুদ্রের পানির উচ্চতা, মানে ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ হচ্ছে দুইটা, সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ দুইটা। একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, মানে সমুদ্রের তাপমাত্রা যখন অনেক বেশি বেড়ে যায়, আরটা হচ্ছে সমুদ্রের বায়ুমণ্ডলে যখন নিম্নচাপ তৈরি হয়। ঠিক আছে। তো সাগরের তাপমাত্রা মিনিমাম তোমার 27 ডিগ্রি হতে হবে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য, এর চাইতে বেশি হতে হবে মূলত। ঠিক আছে, এগুলো রিডিং জাস্ট। হ্যাঁ, আরও অনেক পড়া আছে এখানে, এগুলো রিডিং দিবা। এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘূর্ণিঝড় আঘাত হানে বাংলাদেশে, সাইক্লোন কোথায়, ভোলা এবং পার্শ্ববর্তী দ্বীপাঞ্চল 1970 সালে। তারপর হচ্ছে ওই 91 তুফান বলে না, এই 91 তুফান হচ্ছে এটা 1991 সাইক্লোন হয়, তাও এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল অঞ্চল। ক্যাটরিনা, এটা হচ্ছে হেরিকেন, যুক্তরাষ্ট্রে হয়েছে। তারপর আরও অনেক আছে। মহাসেন জলোচ্ছ্বাস কিছুদিন আগে হয়েছে বাংলাদেশে, 2013 সালে বোধহয়। বাংলাদেশ ভারতে একসাথে হয়েছে মহাসেন, আমরা তখন ক্লাস 5 না 6-এ পড়তাম বোধহয়। এরপরে হচ্ছে গ্যাসীয় অবস্থা ও গ্যাসের বৈশিষ্ট্য। এখান থেকে বেশ আমাদের আস্তে আস্তে কনসেপ্টে ঢুকতেছি আমরা। গ্যাসের বিভিন্ন অবস্থা এবং গ্যাসের বৈশিষ্ট্য, এগুলো আমরা ফিজিক্সে পড়েছিলাম। এই অধ্যায়ের অনেক পড়া আমরা ফিজিক্সে পড়া আছে আদর্শ গ্যাস অধ্যায়ে, এগুলো মোটামুটি এখানে রিক্যাপ হবে আর কি। তো গ্যাসের বিভিন্ন অবস্থা হতে পারে, যেমন আকৃতি এবং আয়তন। আমরা গ্যাসের কোনো নির্দিষ্ট আকৃতি বা আয়তন নাই, এখানে বলতে হবে যে আদর্শ গ্যাসের। হ্যাঁ, আদর্শ গ্যাস শব্দটা উল্লেখ করলে সঠিক হয়, কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা আয়তন পাইনি গ্যাসটা। তো গ্যাসসমূহের কোনো নির্দিষ্ট আকৃতি বা আয়তন নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে পুরো আয়তন দখল করে এটা। ঠিক আছে।
যে কোনো স্বল্প পরিসরে যে কোনো গ্যাসের পাত্রের অভ্যন্তরস্থ সম্পূর্ণ স্থান দখল করে, মানে যে পাত্রে রাখবে সে পাত্রে আয়তন দখল করবে। গ্যাসের ঘনত্ব খুবই কম হয়, অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়, মানে চাপ বাড়লে ঘনত্ব বাড়ে। চাপে আয়তন সংকোচন, যত চাপ বাড়বে আয়তন তত সংকুচিত হবে। তাপে আয়তনের সম্প্রসারণ, মানে তাপ বাড়ালে আয়তন বাড়বে। সমসত্ব মিশ্রণ ক্ষমতা, মানে এখানে সমসত্ব মিশ্রণ হতে পারে। তো আমরা গ্যাসের বিভিন্ন সূত্র পড়ি, দ্য গ্যাসেস ল, অনেকগুলো সূত্র আমরা পড়ে আসছি, বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো আমরা আবার এখানে পড়বো। তো এগুলো পড়ার আগে আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন সলভ করার জন্য এই ইনফোগুলো খুব দরকারি, হ্যাঁ, এগুলো আমরা পড়ে আসছি যদিও একবার, এই ইনফোগুলো লাগবে। এখানে তোমাকে বিভিন্ন রকম গোড়ায় পেঁচাই দেবে সিকিউতে। সো 1 মিলিমিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁻³ ডেসিমিটার কিউব। তুমি এক কথায় মনে রাখবা, ডেসিমিটার কিউব যে কথা, লিটার একই কথা। এই লাইনটা তুমি মনে রাখতে পারলে তোমার সকল কনভার্সন খুব সহজ হয়ে যাবে। সিম্পলি মনে রাখো, ডেসিমিটার কিউব যে কথা, লিটার একই কথা। আরেকটা বিষয় মনে রাখো, সেন্টিমিটার কিউব যে কথা, মিলিলিটার একই কথা, ml একই কথা। ওকে, এই দুইটা লাইন মনে রাখো, তোমার অনেক কনভার্সন সহজ হয়ে যাবে, পেছাবে না আর। তাহলে ডেসিমিটার কিউব যে কথা, লিটার একই কথা, সেন্টিমিটার কিউব যে কথা, ml একই কথা। ওকে, এখন 1 ডেসিমিটার কিউব সমান কি, যে মিটার কিউব, তার মানে ডেসি মানে 10। সো আমাদের এখানে কি আসবে তোমার 1 মিটার কিউব ইজ 10⁻³ ডেসিমিটার কিউব, ঠিক আছে। আর আমরা লিটারের সাথে তো ml এর সম্পর্ক জানি, তোমার 1 লিটার সমান 1000 ml। তো ml এর জায়গায় আমি সেন্টিমিটার কিউব বলতে পারি। ওকে, সো এত কিছু পেছায়ও না, আমরা সিকিউতে গেলে এগুলো দেখবো। তুই জাস্ট এই ইনফোটা জানলে হবে, ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু লিটার, সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু ml, ঠিক আছে। ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু লিটার, সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু ml, এই ইনফোটা জানলে মোর দেন ইনাফ। আর বায়ু চাপের জন্য আমাদের অনেকগুলোই জানতে হবে। চাপের এসআই একক কি, প্যাসকেল। হ্যাঁ, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেলকে আমরা নিউটন মিটার ইনভার্স 2 আকারেও লিখতে পারি। প্যাসকেল যে কথা, নিউটন মিটার ইনভার্স 2 একই কথা। এর বাইরে 1 ATM সমান কি বলতে পারো, 101.325 × 10⁻³ প্যাসকেল। হ্যাঁ, 1 ATM সমান কত প্যাসকেল? এটা হচ্ছে এটিএমে আমরা সচরাচর ম্যাথ করি না, বাট ফিজিক্সে আমরা ম্যাক্সিমাম ম্যাথ করেছিলাম এটিএমে। রসায়নে আমরা ম্যাক্সিমাম ম্যাথ করবো এসআই এককে। হ্যাঁ, তোমার যে এটা মন চাই করতে পারো, তবে কনভার্সন একই রকমভাবে করবা, যে টাইপটাই করো একইভাবে করবা সবগুলা। তো এটিএমে করতে চাইলে তোমাকে প্যাসকেলে দিলে এটিএমে নিয়ে যাবা, কীভাবে, 101.325 প্যাসকেল দ্বারা ভাগ করবা, ঠিক আছে। এটা তুমি দশমিক না দিলে এটা ডিরেক্ট কীভাবে লিখে দিবা, 101.325 প্যাসকেল, ঠিক আছে। এখানে দশমিক দিয়ে ইন্টু 10⁻³ দিছে, ঠিক আছে। তুমি 10⁻³ দিতে না চাইলে দশমিকটা বাদ দিবে এখান থেকে। তাহলে 101.325 প্যাসকেল। তাহলে এক এটিএম সমান কত? এক এটিএম সমান হলো 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ ইকুয়াল টু 101.325 প্যাসকেল, অথবা 101.325 × 10⁻³ প্যাসকেল। ওকে, যেভাবে একভাবে বললেই হবে। আর এখানে কিলো বসতে পারে, যদি দশমিক দাও তাহলে কিলো বলে দিবা, কারণ 1000 দ্বারা গুণ হবে, তখন অটোমেটিক্যালি সংখ্যাটাই আসবে। গেল। আর মার্কারিতে নিয়ে গেলে 1 ATM যে কথা, 760 মার্কারি একই কথা। ওকে, তাহলে এই লাইনটা মনে রাখলে হয়ে যাবে মোটামুটি। 1 ATM সমান 74 সেন্টিমিটার মিলিমিটার মার্কারি। সেন্টিমিটারের জায়গায় যদি বসাইতে চাও, এখানে একটা শূন্য বাড়াই দিবা, যেখানে 74 আছে না, সেন্টিমিটার দিছো। তুমি যদি এখানে বসাও তাহলে 10 দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে 760 হয়ে যাবে তখন। আর মার্কারি থেকে যদি কিলো প্যাসকেল নিতে যাও, এই যে 760 যে কথা, 101.325 কিলো প্যাসকেল একই কথা। এই যে এটা লিখলা, আবার এটা সমান 760 760 ইজ ইকুয়াল টু 1 বার, মানে এটিএম যে কথা বার একই কথা, এক কথায় এটিএম যে কথা বার একই কথা। বারো হচ্ছে একটা চাপের একক। ওকে, আসে না, বাট আমাদের এটিএম এবং প্যাসকেল মার্কারি এই বিষয়গুলো জানলেই হবে। তাপমাত্রা তো জানো, ক্যালভিন ইউজ করি আমরা, সেন্টিগ্রেড ইউজ করি, ফারেনহাইট ইউজ করি, এসআই একক হচ্ছে ক্যালভিন। সো আমরা যে কোনো ম্যাথ অলওয়েজ ক্যালভিনে নেওয়ার চেষ্টা করি। কয়েকটা পদ্ধতি আমাদের ফিক্সড পদ্ধতি আছে, যেমন এসটিপির পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। এই লাইনগুলো থেকে প্রশ্ন আসে না, এমন পরীক্ষা খুব কম আছে। হ্যাঁ, তো এসটিপির পুনরূপ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, এখানে আমাদের টেম্পারেচার কত, 273 ক্যালভিন। তাপমাত্রায় বললে 0 ডিগ্রি সেলসিয়াস বলবা। আর এটিএম বললে, চাপ বললে 1 ATM বা এত প্যাসকেল যদি এতে বলতে চাও। আর আয়তন হচ্ছে 22.4 লিটার। ওকে, এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এক্ষেত্রে আমাদের কক্ষ তাপমাত্রা বলবা 25 ডিগ্রি সেলসিয়াস, আর এটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। এসটিপিতে 0, এসএটিপিতে 25। এসটিপিতে 0কে যদি তুমি 200 ক্যালভিনে নাও 273 পাবা, আর এখানে 25কে যদি ক্যালভিনে নাও 298 পাবা। আমরা যদি 273 যোগ করে দিই, তাই না। আর বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। ওকে, আর আয়তন হচ্ছে 24.789 লিটার, আর এখানে ছিল 22.4। তো আমরা বয়লের সূত্রটা একটু পড়ি।
বয়েলের সূত্রটা দেখো, বয়েলের সূত্রের মধ্যে কি স্থির থাকবে? বয়েলের মধ্যে বয়েল করা মানে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির যদি রাখো তাহলে কোনো গ্যাসের আয়তন মানে হলো ভি প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, মানে তুমি যত বেশি চাপ বাড়াবা আয়তন তত বেশি কমবে। সিম্পল কথা বিষয়টা, যত বেশি চাপ বাড়াবা আয়তন তত বেশি কমবে, যত বেশি চাপ কমাবা আয়তন তত বেশি বাড়বে। সিম্পল মেথড। তাহলে বয়েলের সূত্রটা আমাদের কি নির্দেশ করে? আমাদের যখন তাপমাত্রা স্থির থাকে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, যে চাপ যত কমাবো আয়তন তত বাড়বে। এরকম যদি ব্যস্তানুপাতিক কোনো সম্পর্ক তুমি পাও তাহলে এখান থেকে সূত্র পাবা অলওয়েজ এমন, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ওকে, তোমাদের একটা টেকনিক শেখাই দিই। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক পাও সূত্র পাবা এরকম, যদি সমানুপাতিক সম্পর্ক পাও লাইক P সমানুপাতিক B পাইছো, তাহলে সূত্র দিবা P1 বাই V1 ইজ ইকুয়াল টু P2 বাই V2। ঠিক আছে, তাহলে যদি সমানুপাতিক হয় তাহলে এরকম 1 দিয়ে হয়, আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে গুণ আকারে হয় এরকম। ঠিক আছে, সো আমরা যেহেতু সমানুপাতিক সম্পর্ক পাইছি সূত্র হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ওকে, এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রটা মনে রাখলেও চলবে, আর সংজ্ঞাটা মনে রাখিও। আর বয়েলের সূত্রে লেখাটা কেমন হয়? সমউষ্ণ লেখা বা আইসোথার্ম, এটা পরীক্ষা আসতে দেখা যায় অনেক সময়। এবার আসো আমাদের কিছু ম্যাথ আমরা এগুলো শিক্ষিত করব। এবার হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র আছে না, চাপ স্থির। হ্যাঁ, চার্লসের সূত্রের মধ্যে চাপ স্থির থাকবে, তাহলে চাপ স্থির থাকলে কোনো গ্যাসের যে আয়তন সেটা তাপমাত্রার সমানুপাতিক। তাহলে চার্লসের সূত্রটা কি? যদি চাপ স্থির থাকে নির্দিষ্ট ভর, এটা তো অলওয়েজ বলবা যে নির্দিষ্ট ভর তাপ আয়তন, এই যে আয়তনটা মানে ভি তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, ভি সমানুপাতিক টি, তুমি এই লাইনটা মনে রাখতে পারলেই হবে। চাপ স্থির, দেখো অলওয়েজ তুমি কয়টা সম্পর্ক মনে রাখবা? আমরা পি ভি টি অলওয়েজ এই তিনটা সম্পর্ক তো পড়ি। তো চাপ স্থির মানে ভিটি এর মধ্যে সম্পর্ক, তো চাপ স্থির মানে হলো চার্লসের সূত্র। আবার দেখো তাপ স্থির মানে পিবি এর মধ্যে সম্পর্ক, আর তাপ স্থির মানে হলো বয়েলের সূত্র। ঠিক আছে, সো মিলিত যায় সহজে। তো আমরা এখানে কাকে স্থির করে দিলাম? চাপ স্থির করে দিলাম, তাহলে বিটি এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানে বিটি এর মধ্যে সম্পর্ক কি? তাপমাত্রা যত বাড়াবা আয়তন তত বাড়বে, তাপমাত্রা যত বাড়াবা আয়তন তত বাড়বে, তাপমাত্রা যত কমাবা আয়তন তত কমবে। তাহলে নির্দিষ্ট চাপে, স্থির চাপে কোনো বরের আয়তন আমাদের পরম তাপমাত্রা বা ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, পরম তাপমাত্রা বিষয়টা বলতে হবে। সো বি সমানুপাতিক টি হয়। তো এরকম সমানুপাতিক সম্পর্ক পাইলে কি বললাম? V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। ঠিক আছে, যদি এরকম সমানুপাতিক সম্পর্ক পাও তাহলে V1 বাই T1 V2 বাই T2, মানে সমানুপাতিক হলে এরকম বাঁকাকারে সূত্রটা আসে। গেল-লোসাকের চাপের সূত্র। তো চাপের সূত্রের মধ্যে এখন স্থির আয়তন বলবা। এই যে আগে আমরা কি বললাম? পি ভি টি এর মধ্যে সম্পর্ক করবো অলওয়েজ। তাহলে পি মানে হলো চাপ স্থির মানে হলো চার্লসের সূত্র। টি মানে হলো তাপমাত্রা স্থির মানে হলো বয়েলের সূত্র। এখন ভি মানে আয়তন স্থির মানে হলো গেল-লোসাকের সূত্র। ঠিক আছে, চাপের সূত্র। তাহলে স্থির আয়তনে, তাহলে যদি বি স্থির করে দাও তাহলে পি এবং টি এর মধ্যে সম্পর্ক সিম্পল, পি সমানুপাতিক টি হবে। ঠিক আছে, বাকি সব সম্পর্কে সমানুপাতিক হয় এক্সেপ্ট পি বনাম পি এর মধ্যে ছাড়া, এটা ব্যস্তানুপাতিক। তাহলে বি যদি স্থির করে দাও পি এবং টি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, তাহলে স্থির আয়তনের নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের প্রযুক্ত চাপ গ্যাসের ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক হয়। এই যে চাপ তাপমাত্রার সমানুপাতিক। ওকে, তোমরা জাস্ট এই সংজ্ঞাটা থেকে এভাবে মনে রাখবা, পি ভি টি। ঠিক আছে, তাহলে যদি এটাকে স্থির করে দাও এই দুটার মধ্যে সম্পর্ক মনে রাখবা, এটাকে স্থির করে দিলে এই দুটার মধ্যে সম্পর্ক মনে রাখবা, আর এটাকে স্থির করে দিলে এই দুটোর সম্পর্ক মনে রাখবা। শুধুমাত্র পি এবং বি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, পি এবং বি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আর বাকি সব সমানুপাতিক। এটা মনে রাখতে পারলেই তো হয়। তাহলে শুধু পি এবং বি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক মানে হলো সিম্পল, তুমি একটা বোতলের মধ্যে যত চাপ বাড়াবে আয়তনটা তত কমবে, তাই না? যত চাপ বাড়াবে আয়তন তত কমবে না, এটাই তো, যে চাপ বাড়িয়েছে আয়তন কমে যাচ্ছে, চাপ কমাইছে আয়তন বেড়ে যাচ্ছে। সো এই সম্পর্কে মনে রাখলে বাকি সবগুলোর সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। সো তোমার সূত্রটা মনে থাকবে, আর সমানুপাতিক না ব্যস্তানুপাতিক এই সিচুয়েশনটা মনে থাকবে। তাহলে মনে রাখবে পিবি শুধুমাত্র ব্যস্তানুপাতিক, বাকি সব সম্পর্কে সমানুপাতিক। ওকে, তো এখন
চাপ স্থির মানে পি স্থির মানে চাপ স্থির মানে চার্লসের সূত্র। তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক দাও, বি সমানুপাতিক টি, এই যে বি সমানুপাতিক টি, এটাই হচ্ছে চার্লসের সূত্র। তাহলে বি মানে হলো আয়তন, টি মানে হলো তাপমাত্রা। তাহলে তাপমাত্রা আমাদের এই যে আয়তনটা পরম তাপমাত্রা সমানুপাতিক, এটা হচ্ছে চার্লসের সূত্র। মনে তো হয়ে গেল। এরপরে যদি তুমি বি কে স্থির করে দাও মানে আয়তনকে স্থির করে দাও, তাহলে কার মধ্যে সম্পর্ক, পি এবং টি এর মধ্যে সম্পর্ক। তাহলে আয়তন স্থির মানে হচ্ছে গেলুসাকের চাপের সূত্র বললাম, এই যে গেলুসাকের সূত্র। তখন এই যে পি সমানুপাতিক টি বলবা, পি সমানুপাতিক টি মানে হলো তাপমাত্রার সাথে তাপমাত্রা যত বাড়বে আমাদের চাপ তত বাড়বে। তাহলে হয়ে গেল তোমার গেলুসাকের চাপের সূত্রটাও। এরপরে যদি আমরা এই বি কে স্থির করে দিই, টি কে স্থির করে দিই, টি কে স্থির করে দিই, তাহলে পিবি, তাহলে একমাত্র পিবি বললাম যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে পি ব্যস্তানুপাতিক 1/b, তাহলে চাপ বাড়লে আয়তন কমবে। হয়ে গেল তিনটা সূত্র। ওকে, তাহলে গেলুসাকের চাপের সূত্রটা কি আছে, স্থির আয়তনে যে কোনো গ্যাসের প্রযুক্ত চাপ মানে হলো পিটা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি পি সমানুপাতিক টি পাই, তাহলে সূত্র কীরকম হবে বললাম, P1/T1 P2/T2 এই টাইপের হবে। P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। এটা একদম বেসিক ইয়েদের। তাহলে আমরা তিনটা সূত্র পড়লাম। হ্যাঁ, তিনটা সূত্র থেকে এবার আমরা যাবো আস্তে আস্তে আদর্শ গ্যাসের দিকে। এর মধ্যে আমরা অ্যাভোগাড্রোটাও জানতে হবে একটু। অ্যাভোগাড্রোটা জানার জন্য এই ইনফোগুলো তো তোমরা জানো। অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, যে 6.0223T, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো 1 মোল অণু ইজ ইকুয়াল টু 1 গ্রাম আণবিক ভর। সো এত টি অণু, কত টি বললে বলবা এত টি, আর গ্রাম আণবিক মানে হলো আণবিক ভরটা। ঠিক আছে, 44 গ্রাম ইজ ইকুয়াল টু এত টি, এই আর কি। তাহলে 20 ডিগ্রি তাপমাত্রার আয়তন আমরা বললাম 24.4 লিটার। হ্যাঁ, 24 আচ্ছা এটা মনে রাখবা। এসটিপিতে কত বললাম আয়তনটা, এসটিপিতে হচ্ছে 24.414 লিটার। হ্যাঁ, বা তুমি এত মনে রাখতে 24.4 লিটারটা মনে রাখিও। এসটিপিতে আয়তন হচ্ছে 24.4 লিটার। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এরপর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্যটা একটু নতুন করে মনে রাখো, এই যে 24 ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে 24.04 লিটার, 040 লিটার। ঠিক আছে, আর 25 ডিগ্রির জন্য মানে হলো এসএটিপিতে, 25 ডিগ্রি মানে হলো এসএটিপি, এসএটিপিতে 24.789 লিটার। এই আয়তন তিনটা মনে রাখতে হবে। কোন টেম্পারেচারে আদর্শ গ্যাসের কী কী আয়তন হয়, এসটিপি বা 0 ডিগ্রি টেম্পারেচারে গ্যাসের আয়তন হচ্ছে 24.4 লিটার। এসটিপি বা 0 ডিগ্রি টেম্পারেচারে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 24.4 লিটার। 20 ডিগ্রিতে আয়তন হচ্ছে 24.040 লিটার। এসএটিপিতে বা 25 ডিগ্রি টেম্পারেচারে আয়তন হচ্ছে 24.789 লিটার। ওকে, মনে রাখতে হবে এগুলো। এবার আসলে আমরা আদর্শ গ্যাসের সূত্রে যেতে পারি। আমরা আদর্শ গ্যাস সূত্র পড়ার জন্য যে সূত্রগুলো দরকার এগুলো পড়ে ফেলছি। এখন আদর্শ গ্যাস সূত্র। তাহলে আদর্শ গ্যাস সূত্র আমাদের তিনটা মূল সূত্রকে সমন্বিত করে। কি কি? বয়লের সূত্র জানতে হবে, পড়লাম। চার্লসের সূত্র পড়লাম। বয়লের সূত্র কী ছিল? P1V1 ইজ ইকুয়াল টু P2V2। চার্লসের সূত্র কী ছিল? চার্লসের সূত্রের মধ্যে হচ্ছে চাপ স্থির, তার মানে টিবি, T1/V1 ডিভাইড বাই T2/V2। হ্যাঁ, ওই যে কি স্থির এটা দিয়ে সম্পর্কটা বের করে ফেলা যায়। আর অ্যাভোগাড্রো সূত্রতে দেখলাই তো গ্যাসের চাপ, তাপমাত্রা, মোল সংখ্যার পরিবর্তনের সাথে আয়তনের যে আয়তন এই পরিবর্তনের সাথে যে সম্পর্ক পাওয়া যায় এগুলোর মধ্যে, এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সূত্র। সো আমরা তিনটা সূত্র অ্যাপ্লাই করব। বয়লের সূত্র এই যে এটা, যেখানে টি স্থির। চার্লসের সূত্র যেখানে পি স্থির। অ্যাভোগাড্রো সূত্র মানে মোল সংখ্যা যত বাড়বে আয়তন তত বাড়বে। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যাভোগাড্রো সূত্রটা বোঝাচ্ছে। সো আলটিমেটলি আমাদের সূত্রটা পাই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তিনটা সূত্রকে যদি একসাথে করো তুমি পাবা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেখানে পি হচ্ছে চাপ, বি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে তোমার মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার। ওকে, মোলার গ্যাস ধ্রুবক নিয়ে কিছু কথাবার্তা বলছে, এগুলো একটু মনে রাখতে পারো। মোলার গ্যাস ধ্রুবক বা আর এর একক, আর এর মান লিটার টু স্কোয়ারে, এটা লিটার এটিএম এর মান কত? 0.081। এত কিছু মনে রাখতে হবে না। 0.081 লিটার এটিএম পার মোল পার ক্যালভিন। হ্যাঁ, আগে যেটা শিখছো, পার মোল পার ক্যালভিন, এটা হচ্ছে লিটার এটিএম আর এর মান। আর এটা হচ্ছে এসআই একক। আমরা সবচেয়ে বেশি এসআই এককটা ইউজ করি, 8.314 জুল পার মোল পার ক্যালভিন। ঠিক আছে, তাহলে লিটার এটিএম আমাদের আর এর মান কত? 0.081 লিটার এটিএম পার মোল পার ক্যালভিন। আর এসআই এককে আর এর মান কত? 8.314 জুল পার মোল পার ক্যালভিন। ওকে, সিজিএস এককে লাগবে না, একবার পড়ে দেখতে পারো যদি মন চায়। ক্যালোরি এককে আছে, ইঞ্জিনিয়ারিং এককে আছে, এই যে চারটা পড়ে ফেললেই তো হয়। হ্যাঁ, এখান থেকেও আসতে পারে কোশ্চেন যে লিটার এটিএমে কত? 0.0821 লিটার এটিএম পার মোল পার ক্যালভিন। এসআই কত? 8.314 জুল পার মোল পার ক্যালভিন।
সিজিএস একক কত 8.3 to 10⁻⁷ আর্ক পার মোল পার ক্যালভিন, ক্যালোরি এককে 1.987 ক্যালোরি পার মোল পার ক্যালভিন, ইঞ্জিনিয়ারিং এককে 2783.63 ফুট পাউন্ড পার মোল পার ক্যালভিন। এটা হচ্ছে ফুট পাউন্ড পার মোল পার ক্যালভিন। ওকে, এখন আসো বোল্টজম্যান ধ্রুবক। এই আর এর এককটাকে ইউজ করে আমরা বোল্টজম্যান ধ্রুবক বের করতে পারি। তো তুমি যদি আর এর মানটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা পাইছো 6.02 × 10⁻23 এই সংখ্যাটা দ্বারা ভাগ করে দাও, যেটা পাবে এটাই হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। ঠিক আছে, এটাকে কি বলবা? বোল্টজম্যান ধ্রুবক বা কে। তাহলে দেখো আমরা বোল্টজম্যান ধ্রুবক লিটার এটিএমে যদি বের করতে চাই, আর এর মানটা লিটার এটিএমের মানটা বসাবো, এখানে 0.0821টা বসাবো। এটা যদি এস একক বের করতে চাই তাহলে আর এর মানটা 8.314, মানে আর এরও এস এককের মানটা বসাবো। আর অ্যাভোগাড্রোর সংখ্যাটা অলওয়েজ ফিক্সড। সো এটা আমরা বসিয়ে ভাগ করে বের করতে পারি। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করবা, আর না হলে একটু মুখস্থ রাখতে পারো, তোমার ইচ্ছা। তাই লিটার এটিএমে আমাদের যদি বোল্টজম্যান ধ্রুবকের মান বের করতে বলি 0.081 ডিভাইড বাই 6.02 × 10⁻23 এটা আসছে। আর এস একক বা জুল এককে তাও এটাতে তুমি এটা দ্বারা ভাগ করে দিলা। ঠিক আছে, তাহলে বোল্টজম্যান ধ্রুবক কী বুঝছো? যে গ্যাসের প্রতি অণু, গ্যাসের অণু প্রতি গ্যাস ধ্রুবকের মানকে, মানে অণু প্রতি প্রত্যেকটা অণু দ্বারা তুমি, মানে মূল অণু দ্বারা যেহেতু ভাগ করে দিচ্ছ অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা, তাহলে প্রতি অণুতে তোমার আর এর মানটা পেয়ে যাচ্ছে আলটিমেটলি, তাই না? সেটাই। আদর্শ গ্যাসের সমীকরণের ব্যবহার আমরা হয় কেন এই আদর্শ গ্যাস সমীকরণটা বের করলাম বা কোথায় ইউজ করা হয়? একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর বের করতে। এই যে তুমি জানো পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। এখন এন এর জায়গায় কি বসাতে পারো? এন এর জায়গায় তুমি ডব্লিউ/এম বসাতে পারো না? ডব্লিউ/এম আর/টি। এখন এখানে এম বের করতে পারো না তুমি, কখনো যদি প্রয়োজন হয়। এই যেখানে সূত্রটা নিয়ে আসছে এম ইজ ইকুয়াল টু ডব্লিউ/আর/টি ডিভাইড বাই পি। তাহলে আমরা গ্যাসের আণবিক ভর বের করতে পারি এই সূত্রের সাহায্যে, তাই না? সো এটা আমাদের দরকার হচ্ছে এই জন্য। এবার হচ্ছে গ্যাসের ঘনত্ব নির্ণয়, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ/এম আর/টি। হ্যাঁ, ডব্লিউ/এম এর জায়গায় তুমি চাইলে ডি বসাইতে পারো, কারণ তুমি মানে মূল ভরকে যদি আয়তন দ্বারা ভাগ করে দেয় তাহলে ঘনত্ব পাও। ঠিক আছে, PM/RT। এবার আসো গ্যাসের আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র। এটা বুঝেই মোটামুটি আমরা শেষ করে দিব আজকের টপিক। এটা বুঝতে পারলে মোর দেন ইনাফ। হ্যাঁ, আংশিক চাপ এবং ডাল্টনের সূত্রটা লাগবো। ক্লাস পেতে না, ক্লাস শেষ করে ফোন করছি। গ্যাসের আংশিক চাপ ও ডাল্টনের সূত্র, পার্শিয়াল প্রেসার এন্ড ডাল্টনস ল। দেখো বায়ু কি? বায়ু হচ্ছে বিভিন্ন গ্যাসের বিক্রিয়াবিহীন একটা মিশ্রণ, মানে অনেকগুলা গ্যাস একসাথে থাকবে, কেউ কারোর সাথে বিক্রিয়া করবে না, এটা হচ্ছে বায়ু বা এয়ার। তো আদর্শ গ্যাস সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি সাধারণ অবস্থায় বিশুদ্ধ গ্যাস বা মিশ্র গ্যাস মিশ্রণ প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য। এর কারণ হচ্ছে দুইটা, কারণ তারা সমসত্ব মিশ্রণ তৈরি করে। দ্বিতীয়, বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদান গ্যাস একক গ্যাস রূপে আচরণ করে, মানে একক গ্যাস রূপে আচরণ করে। এটা আমরা একটু পরে বুঝবো। তো মূল সূত্রটা পড়ো একটু। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করত তাকে ওই উপাদানের গ্যাসের আংশিক চাপ বলা হয়। ওই গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। আমি যদি তোমাকে বলি, ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে অনেকগুলা গ্যাস আছে এখন। হ্যাঁ, লাইক এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। হ্যাঁ, তাহলে এই পাত্রের মধ্যে তিনটা গ্যাস আমি দিয়েছি। এই তিনটা গ্যাস কিন্তু তোমার তিন রকমের চাপ প্রয়োগ করতেছে দেওয়ালের মধ্যে, বা এখানে তিনটা গ্যাসের একটা নির্দিষ্ট চাপ আছে না? ঠিক আছে, এটা নির্দিষ্ট চাপ আছে, এবং তিনটা গ্যাস কিন্তু একই সাথে একই পাত্রে আছে। কথা বুঝিও, তিনটা গ্যাস একই সাথে একই পাত্রের মধ্যে আছে। তো এখন ধরো আমি বি এবং সি গ্যাসকে বাইরে বের করে আনলাম।
বি সি গ্যাসকে বাইরে বের করে আনলাম, তাহলে শুধুমাত্র এখন এ গ্যাস ভিতরে আছে। তাহলে আমরা তো জানি যখন কোনো একটা আমাদের গ্যাসের বৈশিষ্ট্য কি, অলওয়েজ সে পাত্রের পুরো আয়তন একা দখল করবে। তাহলে এ গ্যাস এখন যেহেতু বি সি গ্যাসকে তুমি বাইরে বের করে নিছো, এ গ্যাস এখন পুরো আয়তনটা একা দখল করবে না? পুরো আয়তনটা একা দখল করার পরে সে নিজে পাত্রের গায়ে যে চাপটা দিবে, সেই চাপটাই হলো এ গ্যাসের আংশিক চাপ। এ গ্যাসের আংশিক চাপ। আবার বলছি, এটা একটা গ্যাস মিশ্রণ ছিল। এখানে একটা কি ছিল? গ্যাস মিশ্রণ, কারণ এখানে এ বি সি তিনটা গ্যাস ছিল। আমি এ বি সি এর মধ্যে যখন শুধুমাত্র এর আংশিক চাপের কথা বলতেছি, তখন বলবো এ যদি পুরো আয়তনটা একা দখল করতো, মানে এ পুরো আয়তনটা একা দখল করে আছে, লাইক বিসিকে তুমি বাইরে বের করে দিছো, তখন এ গ্যাস পাত্রের মধ্যে যে চাপটা দিবে, সে চাপটা হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ। এখানে কথাটাই বলছে যে কোনো গ্যাস মিশ্রণের কোনো একটা উপাদান ওই মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে, তাহলে একটা গ্যাস মিশ্রণ ছিল, ওই মিশ্রণের একটা পার্টিকুলার গ্যাস লাইক বি গ্যাসও হইতে পারতো, যে বি গ্যাস পুরো আয়তনটা একা দখল করে আছে এখন। দেন একা দখল করলে যে চাপ প্রয়োগ করতো, এই যে বি গ্যাসটা যদি এই পুরো পাত্রটা একা দখল করে, তাহলে সে যে চাপটা প্রয়োগ করে পাত্রের মধ্যে, ওই চাপটাকে ওই গ্যাসের আংশিক চাপ বলবা। ঠিক আছে, এতটুকু গেল। তাহলে সিম্পল কথা, পুরো একটা গ্যাস মিশ্রণ থেকে একটা নির্দিষ্ট পার্টিকুলার গ্যাস যখন পুরো আয়তনটা একা দখল করবে, ওই একা দখল করার পরে সে যে চাপটা প্রয়োগ করবে সেটাই হচ্ছে তার আংশিক চাপ। পরের লাইনটা কি বলছে? ওই গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদানের গ্যাস সময়ের আংশিক চাপের সমষ্টির যোগফলের সমান। মানে হলো তুমি এখানে কয়টা গ্যাসের কথা বলছো? তিনটা গ্যাস। এই যে তিনটা গ্যাসের কথা বলছো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তুমি যদি এ গ্যাসের আংশিক চাপ বের করো, তুমি যদি বি গ্যাসের আংশিক চাপ বের করো, তুমি যদি সি গ্যাসের আংশিক চাপ বের করো, আলাদা আলাদাভাবে তুমি এ গ্যাসের আংশিক চাপ বের করলা, বি গ্যাসের আংশিক চাপ বের করলা, সি গ্যাসের আংশিক চাপ বের করলা, তিনটাকে যোগ করলা, ইজ ইকুয়াল টু এই পাত্রের মোট চাপকে নির্দেশ করবে। তিনটা যদি যোগ করো, তাহলে ওই পাত্রের মধ্যে যে মিশ্রণটা আছে, মিশ্রণের প্রত্যেকটা গ্যাসের যদি ইন্ডিভিজুয়াল আংশিক চাপ বের করো, ওই চাপগুলোকে তুমি যদি যোগ করো, তাহলে মোট চাপের সমান হবে সেটা। এটাই বলতেছে যে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদানের গ্যাসসমূহের আংশিক চাপের যোগফলের সমান। মানে P1, P2, P3। ধরো একটা গ্যাসের আংশিক চাপ P1, আর একটা P2, আর একটা P3, তিনটা যোগ করলে মোট চাপের সমান হবে, ওই পাত্রের মোট চাপের সমান হবে। তাহলে P1 হচ্ছে একটা আংশিক চাপ, P2 হচ্ছে আরেকটা আংশিক চাপ, P3 হচ্ছে আরেকটা আংশিক চাপ, তিনটা যোগ করলে মোট চাপের সমান হবে। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপের বিবৃতি। ওকে, এই লাইন থেকে আমরা অনেকগুলো ম্যাথ করব এবং লাইনটা বোঝারও আছে। ওকে, পড়ে নিবা। এবার আসো, আমাদের আংশিক চাপ বের করতে হয়। হ্যাঁ, আংশিক চাপটা বের করতে হয়। তো আংশিক চাপ বের করার জন্য আমরা কয়েকটা সূত্রে যাই। আংশিক চাপ বের করার জন্য আমাদের আগে মূল ভগ্নাংশের বিষয়টা ক্লিয়ার করতে হবে। মূল ভগ্নাংশের বিষয়টা কি, যদিও সিকি করানোর সময় এগুলো করাবো, তখন আরও ভালো ক্লিয়ার হবে। তারপর একটু সূত্রগুলো জেনে যাও, যে কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদানের মোট মোল সংখ্যা ওই মিশ্রণে উপস্থিত সব উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলা হয়। মানে হলো, ধরো এখানে আমাদের অ্যামোনিয়া আছে হচ্ছে 5টা, হাইড্রোজেন আছে হলো 10টা, কার্বন ডাইঅক্সাইড আছে হলো 15টা। তাহলে তুমি যদি এই অ্যামোনিয়ার মোল ভগ্নাংশটা বের করো, তাহলে দেখো এক্স অফ অ্যামোনিয়া, এখানে মোট মোল সংখ্যা কত বলো? মোট মোল সংখ্যা যদি বের করো, 10 আর 5 15, 15 30, তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে কত? 30। তো মোল ভগ্নাংশের সূত্র হচ্ছে নিচে দিবা যে মোট মোল সংখ্যাটা 30, আর উপরে দিবা যে যার মোল ভগ্নাংশ বের করতেছ তার মোল সংখ্যা, তার কত? 5। এটা হচ্ছে তার মোট মোল ভগ্নাংশ। এবার যদি তুমি হাইড্রোজেনটা বের করো, এক্স অফ হাইড্রোজেন, নিচে দিবা যে টোটাল মোট মোল সংখ্যা, উপরে দিবা যে যার বের করতেছ তার, কার? হাইড্রোজেন 10, শেষ। তারপর যদি আমরা কার্বন ডাইঅক্সাইডে বের করি,
নিচে দিবা যে টোটাল মোট মোল সংখ্যা, আর উপরে যার বের করতে হচ্ছে তার 15। এটাই সিম্পল কথা, যে গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা ডিভাইডেড বাই উপরে হবে উপাদানের মোট ওই উপাদানের মোল সংখ্যা, মানে যার বের করতে হচ্ছে তার। ঠিক আছে, সেই এই মূল ভগ্নাংশের সাথে তুমি যদি পি গুণ করে দাও, মানে চাপ, মোট চাপ গুণ করে দাও, মোট চাপ গুণ করে দাও, তুমি যেটা পাবা সেটা হচ্ছে আংশিক চাপ। এই যে হয়ে গেল, এই যে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু এক্স অফ N2 ইনটু পি। এই এক্স মানে কি ছিল? মূল ভগ্নাংশ। পি মানে কি? মোট চাপ। আর পি অফ N2 মানে হলো আংশিক চাপ। বুঝতে পেরেছ? মানে আংশিক চাপ ইজ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে এরকম, আংশিক চাপ ইজ ইকুয়াল টু মূল ভগ্নাংশ গুণন মোট চাপ। ঠিক আছে, এই যে মূল ভগ্নাংশের সাথে মোট চাপটা সিম্পলি গুণ করে দিবা। এই যে দেখো পার্শিয়াল প্রেশার অফ N2, এই যে পি দেওয়ার পরে যদি নিচে কোনো কিছু দাও, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার বোঝায়, বাংলায় বললে আংশিক চাপ। তাহলে পার্শিয়াল প্রেশার অফ N2 মানে হলো আংশিক চাপ, নাইট্রোজেনের আংশিক চাপ ইজ ইকুয়াল টু হলো এই যে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ গুণন মোট চাপ। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মানে অক্সিজেনের আংশিক চাপ ইজ ইকুয়াল টু হলো অক্সিজেনের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই যে আর্গনের আংশিক চাপ ইজ ইকুয়াল টু হলো আর্গনের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কার্বন ডাইঅক্সাইডের মূল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু হলো কার্বনের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই যে আমরা আমাদের যে 100 ATM 1 ATM চাপ বায়ুমণ্ডলের, ওই চাপটাকে আমরা বিভিন্ন ভাগে আংশিক চাপটা বের করছি আমাদের বায়ুমণ্ডলের জন্য। এগুলো আমরা ম্যাথমেটিক্যালি করব পরে। সো এগুলো বের করে তুমি স্পেসিফিকলি এগুলো পাবা, 760 mm মার্কারি পাবা। ঠিক আছে, এগুলো আপাতত জানো, জাস্ট সূত্রটা জানতে হবে যে আংশিক চাপ কীভাবে বের করতে হয়। আংশিক চাপ কীভাবে বের করবো? মূল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করে দিব। এগুলো আরও শর্টকাটে আমরা করে ফেলবো সিকিউতে, তখন আরও ভালো বুঝবা। হ্যাঁ, এখানে জাস্ট বেসিক আইডিয়াটা রাখো। আমরা আজকে এতটুকু রাখলাম, নেক্সট দিন আমরা 1.3.8 থেকে শুরু করব, গ্রাহামের সূত্র, গ্যাসের ব্যাপন এবং অনুব্যাপন থেকে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আরও ভিতরের কনসেপ্টে ঢুকবো। আজকে যতটুকু পড়িয়েছি এতটুকুই মোটামুটি 1.5-2 ঘন্টার পড়া, খুব ভালো মতো করে পড়তে হলে, তোমাদের যেহেতু প্রথমবার পড়বা, সো প্রত্যেকটা লাইন ভালো মতো করে পড়বা, প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। আমি ক্লাসটা রেকর্ড দিয়ে দিব, প্রয়োজন আবারও করবা। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো এতটুকু অবধি।